হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা শুরু করেছিলাম হেলথ অ্যান্ড ডিজিজ এবং সেই হেলথ অ্যান্ড ডিজিজের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আমাদের হয়েছিল। সেই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা দেখেছিলাম যে এখানে দেহের মধ্যে ইমিউনিটি বা অনাক্রমতা গড়ে ওঠে। সেই অনাক্রমতা বা ইমিউনিটি গড়ে ওঠার জন্য কতগুলো বিষয় এখানে কাজ করে, কতগুলো বিষয় যেমন হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং একটা তন্ত্র কাজ করে। সেই তন্ত্রের মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডিগুলো অবস্থান করে। সেটা তন্ত্রটার নাম বলেছিলাম ইমিউন সিস্টেম বা অনাক্রম তন্ত্র, তাই তো? তাহলে এই অনাক্রম তন্ত্র বা ইমিউন সিস্টেমে থাকে হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি প্লাস আরও থাকে বিভিন্ন ধরনের লিম্ফোসাইট সেলগুলো থাকে, আর কতগুলো অঙ্গ থাকে, তাই তো? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এগুলো থাকে। বিভিন্ন অঙ্গ বলতে থাইমাস গ্ল্যান্ড থাকে, অস্থিমজ্জা থাকে, তারপরে হচ্ছে আমাদের অ্যান্টিবডি কোথায় উৎপন্ন হয়? অ্যান্টিবডি উৎপন্নকারী হয় অঙ্গ হচ্ছে অস্থিমজ্জা। তা সেই অ্যান্টিবডি বি লিম্ফোসাইট পরিণত হয় অস্থিমজ্জার মধ্যেই, টি লিম্ফোসাইট পরিণত হয় থাইমাস গ্ল্যান্ডে এসে এই সমস্ত অর্গানগুলো কাজ করে। এবং আমরা এটাও জেনেছি যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন এইগুলো দুটো একসঙ্গে কমপ্লেক্স গঠন করলেই তবেই দেহের মধ্যে ইমিউন সিস্টেম গড়ে ওঠে। ইমিউন সিস্টেম রেসপন্স করে, গড়ে ওঠে না, রেসপন্স করে। অর্থাৎ অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়, তার ফলে যখন একটা ক্রিয়া হয়, সেই ক্রিয়ার ফলে দেহের মধ্যে রোগ জীবাণু বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে ওঠে। যতক্ষণ না অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একসঙ্গে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স গঠন করছে, ততক্ষণ দেহের মধ্যে কোনো অনাক্রমণ সিস্টেম কাজ করে না। এই ব্যাপারটাও আমরা জেনেছি। তাহলে এই যে অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্সটা কীরকম, ঠিক তোমরা যেমন এনজাইম পড়েছো ক্লাস 11-এ, এনজাইম এবং সাবস্ট্রেট যে রিয়াকশন পড়েছো, যে এনজাইম এবং সাবস্ট্রেট এর একটা জায়গায় কিন্তু কমপ্লেক্স গঠন হয়, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বলা হয় তাকে। ঠিক সেরকম দেহে অনাক্রম গড়ে উঠতে গেলে সেখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে একটা কমপ্লেক্স গড়ে ওঠে। তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স আমাদেরকে পড়তে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে কি এই অ্যান্টিজেন এবং কি এই অ্যান্টিবডি, কীভাবে তারা কমপ্লেক্স গড়ে তোলে, গড়ে ওঠার জন্য তাদের দেহে কীরকম গঠন দেখা যায়, এই ব্যাপারগুলোকে আমাদের আগে জানতে হবে। অর্থাৎ আগে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ইমিউন সিস্টেম পড়ার সময় বা ইমিউনিটি পড়ার সময় তার আগেই জানতে হবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির এর গঠনগুলো ভালো করে জানতে হবে। তো সেইগুলো আমরা আগে জানবো। প্রথমে আছে হচ্ছে অ্যান্টিজেন। কি এই অ্যান্টিজেন? বলা হচ্ছে যে অ্যান্টিজেন হচ্ছে এক ধরনের বহিরাগত পদার্থ। কিরকম বহিরাগত পদার্থ? প্রাণীদেহের বহিরাগত পদার্থ। তার মানে অ্যান্টিজেন হচ্ছে প্রাণীদেহের বাইরে থেকে প্রাণীদেহে এসে প্রবেশ করে। প্রবেশ করার পর প্রাণীদেহের যে অনাক্রমতা, সেই অনাক্রমতাকে উদ্দীপিত করে, সেই অনাক্রমতাকে আরো সক্রিয় করে। তাহলে কি বললাম? অ্যান্টিজেন, মনে করো এটা একটা মানুষ, তাই তো? মনে করো এটা একটা মানুষ, তাহলে অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত পদার্থ। কি? অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত পদার্থ। মনে করো এটা একটা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা এই মানুষের শরীরে প্রবেশ করলো। মানুষের শরীরে প্রবেশ করার পর এই অ্যান্টিজেন এই মানুষের যে অনাক্রমতা বা ইমিউনিটি, সেই ইমিউনিটিকে কি করে? উদ্দীপিত করে এবং সক্রিয় করে। তাহলে কি করে? ইমিউনিটিকে উদ্দীপিত করে কি করে? সক্রিয় করে, তাই তো? উদ্দীপিত করে সক্রিয় করে এই বহিরাগত পদার্থটা, যাকে আমরা বলি অ্যান্টিজেন। তাহলে সব রকম বহিরাগত পদার্থ কি অ্যান্টিজেন বলা যাবে? ধরো আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিছু ধূলিকণা দেহের মধ্যে প্রবেশ করে গেল, তাহলে এই যে ধূলিকণা, যেটা একটা ধূলিকণা, একটা মাটির কণাকে কি আমরা অ্যান্টিজেন বলতে পারবো?
না বলতে পারবো না। এই যে ব্যাপারগুলো, তাহলে কি সবাই কি অ্যান্টিজেন? যে সমস্ত পদার্থগুলো শরীরের মধ্যে প্রবেশ করে সবগুলোকে কি অ্যান্টিজেন বলা যায়? না, বলা যায় না। সবগুলোকে অ্যান্টিজেন বলা যায় না। তাহলে কাদেরকে অ্যান্টিজেন বলা যায়? প্রথম কথা হচ্ছে যে বহিরাগত পদার্থ প্লাস দেহে ইমিউনিটিকে বা ইমিউন অনাক্রমতাকে কি করতে হবে? উদ্দীপিত করতে হবে। এটা একটা ব্যাপার। আর এর রাসায়নিক যে নেচার বা কেমিক্যাল নেচার কি, এটা হয় প্রোটিন হতে হবে, মেনলি প্রোটিনই হয়, মেনলি এরা প্রোটিন জাতীয় হয়, অথবা এরা পলিস্যাকারাইড জাতীয় হয়। পলিস্যাকারাইড জাতীয় হয়। পলিস্যাকারাইড মানে হচ্ছে যখন অনেকগুলো সুগার মলিকুল, ধরো এটা একটা সুগার মলিকুল, অনেকগুলো সুগার মলিকুল যখন পরপর যুক্ত হয়ে এই গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যখন পরপর যুক্ত হয়ে একটা সুগার চেইন গঠন করে, তখন সেটাকে বলা হয় পলিস্যাকারাইড। আর প্রোটিন মানে তোমরা জানো, যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ পলিপেপটাইড, প্রোটিন হচ্ছে পলিপেপটাইড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড বা প্রোটিন গঠন করে। তাহলে অ্যান্টিজেনের তিনটে শর্ত পেলাম। এক হচ্ছে এরা বহিরাগত পদার্থ, দুই হচ্ছে ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে, তিন হচ্ছে এরা প্রোটিন জাতীয় বা পলিস্যাকারাইড জাতীয় হয়। এছাড়াও তোমার কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা নিউক্লিক অ্যাসিড জাতীয় হতে পারে অথবা লিপিড জাতীয় হতে পারে, বুঝতে পেরেছো? এবার দেখো এখানে একটা কথা বলেছি যে ইমিউনিটিকে বা অনাক্রমতাকে উদ্দীপিত করে সক্রিয় করে। তাহলে অনাক্রমতাকে উদ্দীপিত করার মাধ্যমে কি করে? এটাকে আরো সক্রিয় করে। এটা কিভাবে করে? তাহলে এই অনাক্রমতাকে উদ্দীপিত করার মাধ্যমে সক্রিয় করা, এটার মানে বোঝায় হচ্ছে অ্যান্টিজেন শরীরের মধ্যে অ্যান্টিবডি উৎপন্ন করে, অ্যান্টিবডি সংশ্লেষ করে বা সিনথেসিস করে, অথবা কি করে? টি লিম্ফোসাইট, তোমরা নাম শুনেছো, আগে বলেছি, টি লিম্ফোসাইট কে কি করে? উদ্দীপিত করে, একে উদ্দীপিত করে। তাহলে অথবা এই দুটোকেই করতে পারে, অ্যান্টিবডি সংশ্লেষ এবং টি লিম্ফোসাইটকে উদ্দীপিত, দুটো একসঙ্গেই করতে পারে। তাহলে কি বললাম যে ইমিউনিটিকে উদ্দীপিত করে সক্রিয় করা মানে কি? ইমিউনিটিকে সক্রিয় করা মানেই হচ্ছে দেহের মধ্যে অ্যান্টিবডি উৎপন্ন করা, অথবা টি লিম্ফোসাইট কে উদ্দীপিত করা। টি লিম্ফোসাইট উৎপন্ন করতে হবে না, যেহেতু আগে থেকে শরীরের মধ্যে থাকে। তাহলে টি লিম্ফোসাইটকে উদ্দীপিত করছে, অথবা অ্যান্টিবডিকে উৎপন্ন করছে, অথবা দুটো কাজই একসঙ্গে করছে। এটা করাকে বলা হয় ইমিউনিটিকে উদ্দীপিত করা বা ইমিউনিটিকে সক্রিয় করা। তাহলে দেখো অ্যান্টিজেন সম্পর্কে এতগুলো কথা আমাদেরকে একসঙ্গে বলতে হবে, তবেই অ্যান্টিজেন সম্পর্কে বলা হবে। তাহলে অ্যান্টিজেন সম্পর্কে যদি আমরা ডেফিনেশনটা বলতে যাই, তাহলে প্রথমত কি বলবো? যে প্রোটিন জাতীয় বা পলিস্যাকারাইড জাতীয় যে সমস্ত বহিরাগত পদার্থ ইমিউন সিস্টেমকে, বা এটা না বলে প্রোটিন জাতীয় বা পলিস্যাকারাইড জাতীয় যে সমস্ত বহিরাগত পদার্থ অ্যান্টিবডির সংশ্লেষ বা টি লিম্ফোসাইটকে উদ্দীপিত বা দুটোর মাধ্যমেই ইমিউন সিস্টেমকে বা ইমিউনিটিকে উদ্দীপিত করে এবং সক্রিয় করে, তাকেই বলা হয় অ্যান্টিজেন, তাই না? তাহলে অ্যান্টিজেনের ডেফিনেশনটা আমাদের জানা হয়ে গেল। তাহলে এই অ্যান্টিজেনের ডেফিনেশন যখন জানা হয়ে গেল, তখন এর কতগুলো ধর্ম আমাদেরকে জানতে হবে। প্রথমে দেখো কতগুলো ধর্ম আমি অলরেডি বলে দিয়েছি। প্রথম কথা কি বলেছি? এক হচ্ছে বহিরাগত পদার্থ, দুই হচ্ছে ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে, তিন হচ্ছে এরা প্রোটিন জাতীয় বা পলিস্যাকারাইড জাতীয়। এই ধর্মগুলো কিন্তু বলা হয়ে গেছে। এছাড়াও আরো কিছু এদের ধর্ম বা আরো কিছু এদের বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন। সেইগুলো হচ্ছে, এক নম্বর, এদের আণবিক ভর খুবই গুরুত্বপূর্ণ।
আণবিক ভর খুবই গুরুত্বপূর্ণ। কেন এই আণবিক ভর গুরুত্বপূর্ণ? দেখো, আমরা বলেছি যে অ্যান্টিজেন মানেই হচ্ছে সেটা প্রোটিন জাতীয় বা পলিস্যাকারাইড জাতীয় হতে হবে। ভেরি গুড, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে প্রোটিন বা পলিস্যাকারাইডগুলো, এগুলোর আণবিক ভরের কিন্তু একটা ব্যাপার আছে। সমস্ত প্রোটিনকেই আবার অ্যান্টিজেন বলা যায় না। সে বহিরাগত হতেও পারে, না হওয়ার কোনো সমস্যা নেই, বহিরাগত প্রোটিন, কিন্তু সেটা আণবিক ভর যদি সন্তোষযোগ্য না হয় তাহলে সে অ্যান্টিজেন হতে পারে না। অর্থাৎ সব প্রোটিনকেই আমরা অ্যান্টিজেন বলতে পারি না, সব পলিস্যাকারাইডকেই আমরা অ্যান্টিজেন বলতে পারি না। তাহলে কোনগুলোকে আমরা অ্যান্টিজেন বলবো? যে সমস্ত অ্যান্টিজেন বা প্রোটিন বা পলিস্যাকারাইডগুলোর ভর 1000 ডাল্টন এর বেশি হবে, তাদেরকেই আমরা বলবো অ্যান্টিজেন। বোঝা গেছে? এবার সব থেকে ভালো অ্যান্টিজেন কোনটা? যদি 1,00,000 ডাল্টন যদি আণবিক ওজন হয়, তাহলে সেই অ্যান্টিজেন সব থেকে বেশি কার্যক্ষম হয়। সব থেকে বেশি কার্যক্ষম অ্যান্টিজেনের আণবিক ভর কত? 1000 ডাল্টন। বুঝতে পেরেছ? এটার আবার ব্যতিক্রম আছে। তোমার কিছু কিছু অ্যান্টিজেন আছে যেগুলোর আণবিক ভর কিন্তু এই যে ক্রাইটেরিয়া, কোন ক্রাইটেরিয়া? 1000 ডাল্টনের বেশি হতে হবে। এই ক্রাইটেরিয়াকে কিন্তু 1000 না 10,000, কি 1000 না 10,000? এটা খুব সম্ভবত 1000 হবে না, এটা 10,000 হবে। 10,000 ডাল্টন। তাহলে আণবিক ভর 10,000 ডাল্টনের বেশি হতে হবে। 1,00,000 ডাল্টন হলে সব থেকে ভালো হয়। আর এর আবার কিছু ব্যতিক্রম আছে, যে সবসময় 10,000 ডাল্টনের যে বেশি হলে অ্যান্টিজেন, এটার ব্যতিক্রম আছে। কিরকম? তোমরা নাম শুনেছো ইনসুলিন। তারপরে নাম শুনেছো গ্লুকাগন। এই যে ইনসুলিন, গ্লুকাগন, এদের আণবিক ওজন কিন্তু 1,000 ডাল্টন নয়, 10,000 ডাল্টন নয়। তা সত্ত্বেও এরা আণবিক ওজন 10,000 ডাল্টন না হওয়া সত্ত্বেও এরা কিন্তু অ্যান্টিজেন। কিরকম? দেখো, ইনসুলিনের আণবিক ওজন হচ্ছে 5,000 ডাল্টন, আর গ্লুকাগনের আণবিক ওজন হচ্ছে 4,600 ডাল্টন। তা সত্ত্বেও এরা কিন্তু অ্যান্টিজেন এবং ভালোভাবে অ্যান্টিজেন হিসাবে কাজ করে। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? বললাম যে অ্যান্টিজেন হতে গেলে 10,000 ডাল্টনের বেশি আণবিক ভর হতে হবে, 1,00,000 ডাল্টন হলে সব থেকে বেশি কার্যক্ষম হয়। এছাড়াও কিছু ব্যতিক্রম আছে, যেমন ইনসুলিনে 5,000 ডাল্টন আণবিক ওজন হওয়া সত্ত্বেও এরা অ্যান্টিজেন, গ্লুকাগন 4,600 ডাল্টন আণবিক ওজন হওয়া সত্ত্বেও এরা কিন্তু অ্যান্টিজেন। বোঝা গেছে? এবার এখানে আরও একটা কন্ডিশন আছে অ্যান্টিজেন হতে গেলে। সেটা কি? এদের রাসায়নিক ধর্মটা কিরকম? রাসায়নিক ধর্মের আবার কিছু শর্ত আছে। কিরকম? যে আমি একটু আগে বললাম যে অ্যান্টিজেন হতে গেলে সেটাকে হয় প্রোটিন হতে হবে বা পলিস্যাকারাইড জাতীয় হতে হবে। এবার দেখো, প্রোটিন কিভাবে তৈরি হয় তোমাদেরকে আগে বলেছি। প্রোটিন হচ্ছে পলিপেপটাইড। এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে কি হয়? পলিপেপটাইড গঠন হয়। সেই পলিপেপটাইডকে বলা হয় প্রোটিন। এবার পলিস্যাকারাইড কি? এই একটা সুগার অর্থাৎ শর্করা। এগুলো গ্লাইকোসাইডিক, সেটা আলফা বিটা হতে পারে, বা বিটা, আলফা বিটা 1,4 1,2 এরকম হতে পারে। এই যে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে যেগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় পলিস্যাকারাইড। আর এগুলোকে বলা হয় পলিপেপটাইড বা প্রোটিন। তাই তো? তাহলে এই যে পলিপেপটাইড বা পলিস্যাকারাইড, সমস্ত পলিস্যাকারাইড যারা 10,000 ডাল্টন আণবিক ভরটা 10,000 ডাল্টন ফুলফিল করলো, এই শর্তটা ফুলফিল করেছে, প্লাস
এরা হচ্ছে বহিরাগত, এই যে বহিরাগত এই শর্তটা পরিপূরণ করেছে, ঠিক আছে, সব শর্ত পরিপূরণ করেছে, তার সত্ত্বেও কিন্তু এরা অ্যান্টিজেন সেটা বলা যাবে না। তার কারণ হচ্ছে এদের আরও কিছু ধর্ম আছে, সেটাকেও ফুলফিল করতে হবে, তবেই তাকে অ্যান্টিজেন বলা যেতে পারে। কিরকম, যে এই যে পলিপেপটাইড যেগুলো গঠন হচ্ছে, সেগুলো যদি সবগুলো একই রকম অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়, তাহলে কিন্তু তাকে অ্যান্টিজেন বলা যাবে না, বা অ্যান্টিজেন হিসাবে সে কাজ করতে পারবে না। যেমন মনে করো লাইসিন, তাই তো, এটা মনে করো লাইসিন, এটাও লাইসিন, এটাও লাইসিন, এটাও লাইসিন, এটাও লাইসিন, সবগুলোই লাইসিন যুক্ত হয়ে একটা পলিপেপটাইড গঠন করেছে। তাহলে এই লাইসিনটাকে, এই লাইসিন পলিপেপটাইডকে অ্যান্টিজেন বলা যাবে না, কারণ এখানে সবগুলোই লাইসিন আছে। বা মনে করো এটা একটা সুগার মলিকুল, এই একটা সুগার, একই সুগার, ঠিক আছে, মনে করো একটা গ্লুকোজ, এই গ্লুকোজ 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 এরকম সবগুলো একই রকম যুক্ত হয়ে আছে, দিয়ে একটা পলিস্যাকারাইড তৈরি করেছে, তাহলে একেও কিন্তু আমরা অ্যান্টিজেন বলতে পারি না। কিন্তু এর সঙ্গে যদি একটা ফিনাইল অ্যালানিন বা টাইরোসিন যুক্ত হয়ে যায়, তখন তাকে কিন্তু আমরা অ্যান্টিজেন বলতে পারি। কি বললাম, এর সঙ্গে যদি একটা ফিনাইল অ্যালানিন বা টাইরোসিন যদি অ্যাড করা হয়, তাহলে একে আবার অ্যান্টিজেন বলতে পারবো, তাই তো। মানে ব্যাপারটা এরকম, যে একই রকম অ্যামাইনো অ্যাসিড বা একই রকম শর্করা দ্বারা গঠিত পলিপেপটাইড বা পলিস্যাকারাইডকে আমরা অ্যান্টিজেন বলতে পারি না। তার সঙ্গে অবশ্যই একটা কি থাকতে হবে, ফিনাইল অ্যালানিন বা টাইরোসিন। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যে যে পলিপেপটাইড বা পলিস্যাকারাইড যাই হোক না কেন, সেইগুলোতে, বা বিশেষ করে পলিপেপটাইডগুলোর ক্ষেত্রে, এই পলিপেপটাইডগুলোর ক্ষেত্রে সবসময় ফিনাইল অ্যালানিন, সরি বানানটা ভুল হয়েছে, ফিনাইল অ্যালানিন অথবা টাইরোসিন, এই যে দুটো অ্যামাইনো অ্যাসিড, এইগুলোর মধ্যে একটা কিন্তু থাকতেই হবে, আর অথবা টাইরোসিন সমৃদ্ধ হতে হবে, সেই পলিপেপটাইডকে টাইরোসিন সমৃদ্ধ হতে হবে, তবেই তাকে আমরা বলতে পারি অ্যান্টিজেন। যেমন খুব ভালো একটা এক্সাম্পল, তোমরা নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিওজোমের মধ্যে হিস্টোন প্রোটিনের নাম কে না শুনেছো? সবাই শুনেছো হিস্টোন প্রোটিনের নাম, তাই তো। হিস্টোন প্রোটিনের নাম তোমরা সবাই শুনেছো। এই যে হিস্টোন প্রোটিনটা, এটা কিন্তু প্রোটিন, তা সত্ত্বেও একে অ্যান্টিজেন বলা যায় না। কেন? কারণ এর মধ্যে টাইরোসিন থাকে না। তাহলে দেখো, সব ক্রাইটেরিয়া ফুলফিল করছে, বহিরাগত, তারপর হচ্ছে প্রোটিন জাতীয়, তাই তো, তারপরে হচ্ছে 10,000 ডাল্টনের বেশি ওজন, কিন্তু তার মধ্যে টাইরোসিন নাই। তাহলে এই রকম প্রোটিনকেও কিন্তু আমরা অ্যান্টিজেন বলতে পারবো না। বোঝা গেছে? এরকম আরো এক্সাম্পল আছে, হিস্টোন আছে, প্রোটামিন আছে, ঠিক আছে, এরকম দু একটা এক্সাম্পল তোমরা পড়ে নেবে, কেমন? তাহলে এই যে কথাটা বললাম, এখানে যে এতগুলো কথা বললাম, এখান থেকে একটা জিনিস কি তোমরা বুঝতে পারছো? একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে, যে যে অ্যান্টিজেনের একটা বিশেষ ধর্ম, সেটা হচ্ছে এদের হোমোজিনিসিটি দেখা যায় না। এদের হোমোজেনিসিটি দেখা যায় না। কি হোমোজেনিসিটি, হেটেরোজেনিসিটি? হোমোজেনিসিটি দেখা যায় না। তাহলে এরা কি দেখা যায়? এদের দেখা যায় হচ্ছে হেটেরোজেনিসিটি। তাহলে কি এই হেটেরোজেনিসিটি? হেটেরোজেনিসিটি কাকে বলা হয়? যাদের গঠনের মধ্যে আলাদা আলাদা পদার্থ থাকতে, তাদেরকে বলা হয়, সেই ধর্মকে বলা হয় হেটেরোজেনিসিটি ধর্ম বা হেটেরোজেনিক পদার্থ। আর যার মধ্যে একই রকম পদার্থ থাকে, তাকে বলা হয় হোমোজেনিক পদার্থ। যেমন হচ্ছে এই যে আমরা এটা দেখলাম, অ্যামাইনো অ্যাসিডটা সরি, এই যে অ্যান্টিজেনটা দেখলাম, এখানে দেখলাম একই রকম সুগার বা একই রকম অ্যামাইনো অ্যাসিড থাকলে পরে সেটা কিন্তু কখনোই অ্যান্টিজেন হচ্ছিল না। তাহলে এই যে একই রকম অণু দিয়ে গঠিত এরকম বস্তুকে বলা হয় হোমোজেনিক, আর এই ধর্মকে বলা হয় হোমোজেনিসিটি। আর দেখো এখানে কি হচ্ছিল, যখনই একই রকম পদার্থ দ্বারা গঠিত, কিন্তু তার সঙ্গে যখনই ফিনাইল অ্যালানিন বা টাইরোসিন যুক্ত করে দিলাম, তখনই সেটা অ্যান্টিজেন হয়ে গেল। অর্থাৎ এই যে আলাদা পদার্থ যোগ করলে পারে তবেই, অর্থাৎ দুটো আলাদা পদার্থ বা তিনটে আলাদা পদার্থ বা চারটে থাকলে পরে, একসঙ্গে থাকলেই তবে তার যে ধর্ম সেটা পরিপূর্ণ হচ্ছে,
সেই যে ব্যাপারটা সেটা বলা হচ্ছে হেটেরোজেনিসিটি, আর সেই পদার্থকে বলা হয় হেটেরোজেনিক। তাহলে অ্যান্টিজেন সবসময় হেটেরোজেনিক হতে হবে, আর এর ধর্মটা কি? এর ধর্ম হচ্ছে হেটেরোজেনিসিটি ইন নেচার। বুঝা গেছে? আরো দুই একটা ধর্ম আমাদেরকে পড়তে হবে অ্যান্টিজেনের। কিরকম? যেমন মনে করো তড়িৎ আধান। অনেকে বলা হয়, বলে যে তড়িৎ আধান হলে কি হবে? সে ঋণাত্মক হোক, ধনাত্মক হোক, হ্যাঁ, নিউট্রাল হোক, যাই হোক না কেন, এই যে অ্যান্টিজেনটা, এটা তড়িৎ ঋণাত্মক বা তড়িৎ ধনাত্মক বা নিউট্রাল, এর উপর ওর কাজের কোনো প্রভাব পড়ে না। অ্যান্টিজেন যাই হোক না কেন, সে তার কাজ করেই যাবে। তারপর অ্যান্টিজেনের কিছু ধর্ম আছে, যেমন হচ্ছে স্পিসিস স্পেসিফিসিটি বলা হয়। কি বলা হয়? স্পিসিস স্পেসিফিসিটি। কি স্পিসিস স্পেসিফিসিটি? এটা বাংলায় বলা হয় প্রজাতি নির্দিষ্টতা। অর্থাৎ বিভিন্ন প্রজাতির, যেমন হচ্ছে মানুষ একটা প্রজাতি, বাঘ একটা প্রজাতি, তাহলে এই যে প্রজাতি, বিভিন্ন প্রজাতির কিন্তু অ্যান্টিজেন বিভিন্ন রকমের হয়। ঠিক আছে? মানুষের অ্যান্টিজেনের সঙ্গে বাঘের অ্যান্টিজেন কিন্তু মিলবে না, তাদের ধর্ম কিন্তু মিলবে না। বুঝতে পেরেছো? তাহলে এই নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে অ্যান্টিজেন নির্দিষ্ট প্রকৃতির হয়। তারপরে আরো কি ধর্ম? অ্যান্টিজেন যে হতে গেলে, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে অ্যান্টিজেন হতে গেলে তাকে কিন্তু অ্যান্টিবডি উৎপন্ন করতে হবে। আর অ্যান্টিবডি সে কখন উৎপন্ন করবে? যে অ্যান্টিজেনের সঙ্গে রিয়াকশন করতে পারবে, অর্থাৎ অ্যান্টিজেন এজি আর হচ্ছে এবি, মানে হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কমপ্লেক্স গড়ে উঠতে হবে। তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যদি গড়ে উঠতে চায়, তাহলে সেই জায়গায় কিন্তু অ্যান্টিজেন আর অ্যান্টিবডি পরস্পর যুক্ত হওয়ার জন্য একটা অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। কি থাকতে হবে? অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। সেটা কিরকম? অর্থাৎ এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যে পরস্পর যুক্ত হবে, তার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে, যে জায়গায় অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যুক্ত হতে পারবে। এই যে ব্যাপারটা, অর্থাৎ একটা অ্যান্টিজেনের একটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে পারার যে ধর্ম, সেটাকে বলা হয় অ্যাক্সেসিবিলিটি অফ অ্যান্টিজেন। কি বললাম? অ্যাক্সেসিবিলিটি অফ অ্যান্টিজেন। বোঝা গেছে? তাহলে সেই অ্যাক্সেসিবিলিটি অফ অ্যান্টিজেন কিভাবে হয়? সেটা হচ্ছে, দেখো, এটা যদি একটা অ্যান্টিজেন হয়, সাপোজ মনে করো এটা একটা অ্যান্টিজেন। এই যে এটা কি বললাম, এটা হচ্ছে একটা অ্যান্টিজেন। তাহলে এই অ্যান্টিজেনটা একটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে। এবার মনে করো এটা একটা অ্যান্টিবডি, এটা একটা অ্যান্টিবডি। এবার এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হবে। তাহলে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হলে অ্যান্টিজেনের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে, যে জায়গাটায় এসে এই অ্যান্টিবডিটা যুক্ত হবে। তারপরে মনে করো যে এই একটা জায়গা, যে জায়গাটা এসে এই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সঙ্গে এসে যুক্ত হলো। আবার এই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অ্যান্টিবডির মধ্যে একটা জায়গা থাকতে হবে, যে জায়গাটা অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হবে। তাহলে এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন করার জন্য, এবি কমপ্লেক্স গঠন করার জন্য এদের দুটোর মধ্যেই কিন্তু যুক্ত হওয়ার ক্ষমতা থাকতে হবে, যুক্ত হওয়ার জায়গা থাকতে হবে। এইরকম অ্যান্টিজেনের মধ্যে যে জায়গাটা থাকে, যেটার মাধ্যমে অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়, সেই জায়গাটাকে বলা হয় এপিটোপ। কি বলা হয়? এপিটোপ বা অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট। এপিটোপ বা অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট বলা হয়। আর অ্যান্টিবডির মধ্যে যে জায়গাটা থাকে, যেটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়, সেটাকে বলা হয় প্যারাটোপ। তাহলে তোমাদেরকে যদি এপিটোপ বা প্যারাটোপ লিখতে বলা হয়, অনায়াসেই পারবে। এপিটোপ কার মধ্যে থাকে? এপিটোপ থাকে অ্যান্টিজেনের মধ্যে থাকে, যেটা অ্যান্টিবডির সঙ্গে, অ্যান্টিবডিটা যে জায়গায় এসে যুক্ত হয়, অর্থাৎ এপিটোপের সঙ্গে অ্যান্টিবডি এসে যুক্ত হয়। আর প্যারাটোপ কোথায় থাকে? প্যারাটোপ থাকে হচ্ছে অ্যান্টিবডির দেহে থাকে, যেখানে অ্যান্টিজেন যুক্ত হয়।
বুঝা গেছে? প্যারাটোপ থাকে অ্যান্টিবডিতে আর এপিটোপ থাকে অ্যান্টিজেন। এপিটোপে এসে অ্যান্টিবডি যুক্ত হয় আর প্যারাটোপে অ্যান্টিজেন যুক্ত হয়। বুঝা গেছে? এই হচ্ছে এপিটোপ এবং প্যারাটোপ। এবার দেখো, এই যে এতক্ষণ ধরে অ্যান্টিজেন সম্পর্কে বলে এলাম, অ্যান্টিজেনের এই ধর্ম থাকতে হবে তবে তাকে অ্যান্টিজেন বলা যাবে, হ্যাঁ, এই থাকবে তবে তাকে অ্যান্টিজেন বলা যাবে, না থাকলে বলা যাবে না। তাহলে এই যে সমস্ত অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনগুলোকে বলা হয় ইমিউনোজেন। কি বলা হয়? ইমিউনোজেন। তাহলে এই যে সমস্ত ধর্মগুলোর কথা বললাম, এই সমস্ত ধর্মগুলো যে অ্যান্টিজেনের থাকে তাকে বলা হয় ইমিউনোজেন। তাহলে যেইগুলোর এই ধর্মগুলো থাকে না তাদেরকে কি বলা হবে? তাদেরকেও অ্যান্টিজেন বলা হয় কিন্তু নট ইমিউনোজেন। তাদেরকেও অ্যান্টিজেন বলা হয় কিন্তু ইমিউনোজেন বলা হয় না। এটা কিন্তু একটা ভালো কনসেপ্ট, এটা তোমরা ক্লিয়ার করে নেবে, পরীক্ষায় আসে। তাহলে কি এই তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টি ইমিউনোজেনের মধ্যে পার্থক্য কি হলো? ইমিউনোজেন সমস্ত সেই অ্যান্টিজেনগুলো যাদের মধ্যে ইমিউনিটিকে উদ্দীপিত করার ক্ষমতা আছে। তাহলে ইমিউনিটিকে কিভাবে উদ্দীপিত করে? তোমাদেরকে আগেই বলেছি, ইমিউনিটিকে উদ্দীপিত করে কিভাবে? অ্যান্টিবডি সংশ্লেষের মাধ্যমে। তাহলে সেই সমস্ত অ্যান্টিজেন যারা ইমিউনিটিকে উদ্দীপিত করতে পারে, অর্থাৎ যারা অ্যান্টিবডি উৎপন্ন বা অ্যান্টিবডি উৎপন্ন না, ঠিক সংশ্লেষ বলে ভালো হবে, অ্যান্টিবডি সংশ্লেষ করতে পারে তাদেরকে বলা হয় অ্যান্টিবডি সংশ্লেষ করতে পারে তাদেরকে বলা হয় ইমিউনোজেন। আর যারা অ্যান্টিবডি সংক্ষেপে লিখছি এবি সিনথেসিস, তাহলে যারা কোনো অ্যান্টিবডি সিনথেসিস করতে পারে না, যে অ্যান্টিজেনগুলো অ্যান্টিবডি সিনথেসিস করতে পারে না বা সংশ্লেষ করতে পারে না, তাদেরকে নর্মালি অ্যান্টিবডি বলা হয়। কি বলা হয়? সরি, কি ভুলভাল বলছি, অ্যান্টিজেন বলা হয়। আর যে অ্যান্টিজেনগুলো অ্যান্টিবডি সংশ্লেষ করতে পারে, অর্থাৎ ইমিউনিটিকে উদ্দীপিত করতে পারে, তাদেরকে বলা হয় ইমিউনোজেন। বোঝা গেছে? এবার এই যে ইমিউনোজেন আর অ্যান্টিবডি এর কথা বললাম, তার মানে এখান থেকে কি বলা যায় যে এই যে ইমিউনোজেন যাদের কি ধর্ম আছে? ইমিউনোজেনিসিটি ধর্ম আছে। আর এদের কি আছে? এরকম কোনো ইমিউনোজেনিসিটির ধর্ম নেই। তাহলে ইমিউনোজেনিসিটি কি? ইমিউনোজেনিসিটি হচ্ছে অ্যান্টিবডি তৈরি করতে পারাটাকে বলা হয় ইমিউনোজেনিসিটি। অ্যান্টিবডি তৈরি করে ইমিউনিটিকে উদ্দীপিত করাটাকে বলা হয় ইমিউনোজেনিসিটি। এটা কিন্তু কার আছে? ইমিউনোজেনের আছে। আর ইমিউনোজেনিসিটি নেই কার? অ্যান্টিজেনের, শুধু অ্যান্টিজেনের, যার ইমিউনোজেনিসিটি নেই, অর্থাৎ ইমিউনিটিকে উদ্দীপিত করতে পারে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সব ইমিউনোজেন হচ্ছে অ্যান্টিজেন, বাট সব অ্যান্টিজেন কিন্তু ইমিউনোজেন নয়। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে যে সব ইমিউনোজেন অ্যান্টিজেন, সব অ্যান্টিজেন ইমিউনোজেন নয়। ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা নিশ্চয় বুঝতে পেরেছো? এবার দেখো, আমরা যে এতক্ষণ ধরে অ্যান্টিজেন পড়ে এলাম, সেই অ্যান্টিজেন সম্পর্কে আমরা কি বলেছি? যে অ্যান্টিজেন সবসময় একটা বহিরাগত পদার্থ হতে পারে। এবার যখনই আমরা ইমিউনোজেন আর অ্যান্টিজেন কনসেপ্টটাই চলে আসলাম, তখন তখন ইমিউনোজেনগুলো কি ইমিউনোজেনিসিটি পাওয়ার আছে কিন্তু অ্যান্টিজেনের ইমিউনোজেনিসিটি পাওয়ার নেই। এবার সমস্ত অ্যান্টিজেন বলেছিলাম বহিরাগত পদার্থ, এবার সমস্ত অ্যান্টিজেন বহিরাগত পদার্থ নাও হতে পারে। যেগুলো ইমিউনোজেন তারা অবশ্যই বহিরাগত পদার্থ, কিন্তু সব অ্যান্টিজেন কিন্তু এবার বহিরাগত পদার্থ হবে না। যখনই আমরা ইমিউনোজেন বা অ্যান্টিজেন কনসেপ্টে চলে আসব, তখনই অ্যান্টিজেন মানেই যে বহিরাগত পদার্থ সেটা সবসময় ঠিক নয়, কিন্তু ইমিউনোজেন মানেই সে যে বহিরাগত পদার্থ এটা কিন্তু সবসময়
হবে এবং সেটা মাস্ট বি, সবসময় হবে, এবং এটা কিন্তু ঠিক কথা। কিন্তু সমস্ত অ্যান্টিজেন কিন্তু এবার বহিরাগত পদার্থ নাও হতে পারে। সেই কনসেপ্ট থেকে অ্যান্টিজেনকে দুই ভাগে ভাগ করা হয়। অ্যান্টিজেনকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটাকে বলা হয় এক্সোজেনাস অ্যান্টিজেন, আর একটাকে বলা হয় এন্ডোজেনাস অ্যান্টিজেন। এন্ডোজেনাস অ্যান্টিজেন কি এই এক্সোজেনাস আর এন্ডোজেনাস অ্যান্টিজেন? যেটা বললাম বহিরাগত ইমিউনোজেন, যেটা যে সমস্ত অ্যান্টিজেনগুলো বহিরাগত দেহের বাইরে থেকে শরীরের মধ্যে প্রবেশ করে তাদেরকে বলা হয় এক্সোজেনাস অ্যান্টিজেন। আর এন্ডোজেনাস কি? যে সমস্ত অ্যান্টিজেনগুলো বহিরাগত নয়, দেহের মধ্যেই থাকে, আগে থেকেই থাকে বা দেহের মধ্যে সংশ্লেষ হয়, সেই সমস্ত অ্যান্টিজেনকে বলা হয় এন্ডোজেনাস। এন্ডো কথার অর্থ কি? ভেতরে। এক্সো কথার অর্থ কি? বাইরে। এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভেতর। তাহলে দেহের ভেতরে যে অ্যান্টিজেনগুলো অবস্থান করে তাদেরকে বলা হয় এন্ডোজেনাস অ্যান্টিজেন। আর দেহের বাইরে যে সমস্ত অ্যান্টিজেনগুলো থাকে সেগুলোকে বলা হয় এক্সোজেনাস অ্যান্টিজেন। বুঝতে পেরেছো? এবার দেখো, এন্ডোজেনাস আর এক্সোজেনাস অ্যান্টিজেন, তার মধ্যে এক্সোজেনাস মানে তো এক্সোজেনাস, বাইরে তো বাইরেই। এন্ডোজেনাসের আবার কতগুলো ভাগ আছে। কিরকম? এন্ডোজেনাসের কতগুলো ভাগ আছে সে ভাগগুলো আমরা একটু আলোকপাত করব। যেমন হচ্ছে, একটাকে বলা হয় জেনোজেনিক। কি বলা হয়? জেনোজেনিক অ্যান্টিজেন। জেনোজেনিক এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে জেনোজেনিক এন্ডোজেনাস অ্যান্টিজেন কোনগুলো? জেনোজেনিক এন্ডোজেনাস অ্যান্টিজেন হচ্ছে, মনে করো এই একটা মানুষ, তাই তো, আর এই একটা মনে করো ছাগল, তাই তো। তাহলে এই যে একটা মানুষ আর এই যে একটা ছাগল, এই দুটোই কিন্তু স্তন্যপায়ী, তাই তো। এবার দুটো স্তন্যপায়ী হলো, এদের মধ্যে তাহলে এরা কি হলো? প্রজাতিগতভাবে আলাদা হলো। কি হলো? প্রজাতিগতভাবে আলাদা, তাই তো। প্রজাতিগতভাবে আলাদা। এই প্রজাতিগতভাবে আলাদা হওয়া সত্ত্বেও এদের অ্যান্টিজেন যখন সেম হয়, প্রজাতিগতভাবে আলাদা কিন্তু অ্যান্টিজেন সেম, এই রকম ধরনের অ্যান্টিজেনগুলোকে বলা হয় জেনোজেনিক অ্যান্টিজেন। যেরকম, যেমন হচ্ছে কার্ডিওলিপিন। কার্ডিওলিপিন হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন। হ্যাঁ, এটাকে হ্যাপটেন বলা হয়। এটা পরে, হ্যাপটেন বিষয়টা কি সেটা পরে বলবো। এই কার্ডিওলিপিন, এটাকে হ্যাপটেন বলা হয়। এটা হচ্ছে একটা অ্যান্টিজেন যেটা সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পাওয়া যায়, ম্যামেলসদের মধ্যে থাকে। কোথায় থাকে? এদের হৃৎপিণ্ডে থাকে বা হার্টের মধ্যে থাকে এই কার্ডিওলিপিন অ্যান্টিজেন, যেটা সমস্ত স্তন্যপায়ী, দেখো মানুষ একটা স্তন্যপায়ী, ছাগল একটা স্তন্যপায়ী, বাঘও একটা স্তন্যপায়ী, অথচ এরা আলাদা আলাদা প্রজাতি। আলাদা আলাদা প্রজাতি হওয়া, পৃথক প্রজাতি হওয়া সত্ত্বেও এদের অ্যান্টিজেন কিন্তু সেম। এটা কি? কার্ডিওলিপিন। এই ধরনের যে অ্যান্টিজেন, এগুলোকে বলা হয় জেনোজেনিক অ্যান্টিজেন। তারপরে জেনোজেনিক, এবার এটা তো এমন হতে পারে, যেটা কি বললাম, আলাদা প্রজাতি একই অ্যান্টিজেন। এবার তো এমনও হতে পারে যে একই প্রজাতি আলাদা অ্যান্টিজেন, এটাও তো হতে পারে। এইরকম যখন হয় তখন সেটাকে বলা হয় অ্যালোজেনিক। কি বলা হয়? অ্যালোজেনিক। কি এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে একই প্রজাতি, কি বললাম, একই প্রজাতি কিন্তু আলাদা অ্যান্টিজেন। একই প্রজাতির মধ্যে আলাদা অ্যান্টিজেন কিরকম? একই প্রজাতি আলাদা বা পৃথক অ্যান্টিজেন কীরকম? যেমন দেখো, ডাব্লিউবিসি রেড ব্লাড সেল, আরবিসি, এর মধ্যে কিন্তু আলাদা আলাদা প্রোটিন থাকে, তাই তো, আলাদা আলাদা অ্যান্টিজেন থাকে। তাহলে একই প্রজাতির রক্তের মধ্যে ডাব্লিউবিসিও আছে, আরবিসিও আছে, মানুষ আমার মধ্যেও যা আছে, হ্যাঁ, আর একটা মানুষের মধ্যেও তা আছে, কিন্তু দেখা যায় তাদের মধ্যে আলাদা আলাদা অ্যান্টিজেন আছে, তাই তো। যেমন তোমরা নাম শুনেছো আলফা অ্যান্টিজেন, বিটা অ্যান্টিজেন রক্তের মধ্যে থাকে না? রক্তের গ্রুপ ডিভাইড করার সময় আমরা দেখেছি তোরা আরবিসিতে থাকে অ্যান্টিজেনগুলো। তাহলে একই মানুষ, আমিও মানুষ, আমার ও গ্রুপ, আমার কোনো অ্যান্টিজেনই নেই। একজন বি গ্রুপ, তার মধ্যে আলফা অ্যান্টিজেন আছে, তাই তো। একজন
এই গ্রুপ, তার মধ্যে বিটা অ্যান্টিজেন আছে। তার মানে আলাদা আলাদা, মানে একই প্রজাতি কিন্তু অ্যান্টিজেনগুলো আলাদা আলাদা, সেই ধরনের অ্যান্টিজেনকে বলা হয় অ্যালোজেনিক অ্যান্টিজেন। এগুলো ডাব্লিউবিসি আরবিসিতে দেখা যায়। আরবিসির ক্ষেত্রে আমরা যেটা বললাম, রক্তের গ্রুপ ডিভাইড করার সময় যে অ্যান্টিজেনগুলো দেখতে পাই সেগুলো কি অ্যালোজেনিক অ্যান্টিজেন, কি বলা হয় আলফা বিটা এরকম। এবার হচ্ছে এমনও হতে পারে আরেক ধরনের অ্যান্টিজেন যেটা হচ্ছে অটোজেনিক। এটা না, আরেক ধরনের অ্যান্টিজেন আছে যেটা হলো অটোজেনিক। কি এই অটোজেনিক অ্যান্টিজেনগুলো? এগুলো হচ্ছে এমনও হতে পারে যে দেহ প্রয়োজনের সাপেক্ষে অ্যান্টিজেনটা নাই দেয়, কিন্তু দেহ যখন প্রয়োজন পড়লো তখন দেহ নিজে নিজে সেই অ্যান্টিজেনটা তৈরি করলো। এইরকম ধরনের যে অ্যান্টিজেনগুলো সেগুলোকে বলা হয় অটোজেনিক অ্যান্টিজেন। অর্থাৎ দেহ গঠনকারী উপাদান ছিল ওটা, কিন্তু দেহ গঠনকারী উপাদান যখন কি করছে, অ্যান্টিজেন হিসাবে কাজ করছে। এই কালিটা খুব মোটা। অ্যান্টিজেন হিসাবে কাজ করছে। এবার এটার স্পেসিফিক এক্সাম্পল দেওয়া খুব কঠিন, ঠিক আছে। দেহ গঠনকারী যে কোনো একটা উপাদান, হয়তো যে কোনো একটা কোষ হয়তো অ্যান্টিজেন হিসাবে হঠাৎ করে কাজ করতে লাগলো, অ্যান্টিজেন হয়ে গেল। এবার যখন এই অ্যান্টিজেন হবে সে কিন্তু অ্যান্টিবডির সঙ্গে কমপ্লেক্স গঠন করতে পারবে। তাহলে যে কোনো দেহ গঠনকারী উপাদান যখন অ্যান্টিজেন হিসাবে কাজ করবে তখন তাকে বলা হয় অটোজেনিক। তাহলে অ্যান্টিজেন কত প্রকারের? দুই প্রকারের, একটা হচ্ছে এক্সোজেনাস আর একটা হচ্ছে এন্ডোজেনাস। এন্ডোজেনাসের মধ্যে ভাগ আছে জেনোজেনিক, যারা হচ্ছে প্রজাতিগতভাবে আলাদা দুটি জীবের মধ্যে সেম অ্যান্টিজেন থাকে, যেমন হৃৎপিণ্ডের কার্ডিওলিপিন সমস্ত স্তন্যপায়ীদের থাকে। অ্যালোজেনিক, যারা হচ্ছে একই প্রজাতি আলাদা অ্যান্টিজেন থাকে, যেটা আমরা আরবিসিতে দেখতে পাই আলফা বিটা অ্যান্টিজেনগুলো। আর অটোজেনিক কি, যেটা দেহ গঠনকারী কোনো উপাদান যখন অ্যান্টিজেন হিসাবে কাজ করে তখন সেটাকে বলা হয় অটোজেনিক অ্যান্টিজেন। বুঝা গেছে? এরপরে হচ্ছে আরো কতগুলো বিষয় আছে, সেটা হচ্ছে হ্যাপটেন, অ্যাডজুভেন্ট, তারপর আছে অ্যান্টিবডি। এই বিষয়গুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। হ্যাপটেন, অ্যাডজুভেন্ট, অ্যান্টিবডি, এই বিষয়গুলো আমরা পরের দিন আলোচনা করব। তোমরা একটু বইটা দেখে রাখবে, হ্যাঁ একটু পড়ে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। কেমন? ওকে, থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।